কর্মমুখী রসায়ন এই চ্যাপ্টার থেকে প্রতিবারই কি কি প্রশ্ন আসবে সেটা আগে থেকেই বলে দেয়া যায়। যদি খুবই সহজ কোশ্চেন আসে তাহলে একদম সহজ টপিকগুলো থেকে আসবে, আর যদি কঠিন করে তাও এই চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন দিতে পারে সেটা আমি এই ডিটেল স্টাডি প্ল্যানে তোমাকে বলে দিব। এই ভিডিওতে আমরা কর্মমুখী রসায়ন যে চ্যাপ্টারটা আছে আমাদের, এই চ্যাপ্টারের হট টপিকগুলো অ্যানালাইসিস করব এবং পরীক্ষার জন্য যা যা আসবে এগুলো তুমি কি পড়বা, কিভাবে পড়বা, ইনশাল্লাহ সব A to Z ব্যাখ্যা করে দিব এই ভিডিওটাতে। চলো আমরা দেরি না করে শুরু করি। দেখো আমাদের এখানে কর্মমুখী রসায়ন থেকে আমরা যদি দেখি টপিকগুলো অ্যানালাইসিস করলেই বুঝতে পারবো। প্রথমেই আমাদের যেই টপিকটা আসে যেটা সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউতে খুব কম আসতে দেখা যায়, সেটা হচ্ছে কৌটাজাতকরণ। কৌটাজাতকরণ, দেখো কৌটাজাতকরণ এই টপিকটা সিকিউ এর ঘ নম্বরে বেশ আসতে দেখা যায়। তো কৌটাজাতকরণ যে পদ্ধতি এটা খুব ভালো মতো শিখবা। একটা কৌটাজাতকরণ পদ্ধতি শিখলেই বাকিগুলা কিন্তু এমনিতেই পারা যায়। বাকিগুলার প্রসেস সিকোয়েন্স সেম, অল্প কিছু ছোট ছোট ডিফারেন্স থাকে ইনফরমেটিভ। তো তুমি কি শিখবা? আমের কৌটাজাতকরণ বা সবজির কৌটাজাতকরণ বা দেশীয় ফল যেটা আছে এগুলার কৌটাজাতকরণ পদ্ধতি শিখবা, অথবা মাছের কৌটাজাতকরণ পদ্ধতি শিখবা। মাছের ক্ষেত্রে ডিফারেন্স কি আছে, ছোট ছোট যে ডিফারেন্সগুলো আছে সেগুলো একটু জানতে হবে। সো আমাদের ফল বা সবজির কৌটাজাতকরণ এবং মাছের কৌটাজাতকরণ এই দুইটা শ্রেণী বিভাগে আমাদের কৌটাজাতকরণটা ভালো মতো শিখতে হবে ফর গ নম্বর কোশ্চেন সিকিউতে। এরপরে দেখো কোন খাদ্য সংরক্ষক বেশি নিরাপদ, এই টাইপের একটা কোশ্চেন সিকিউতে প্রচুর পরিমাণে আসতে দেখা যায়। ধরো তোমার কাছে দুইটা খাদ্য সংরক্ষক দিয়ে দিবে, দুইটা খাদ্য সংরক্ষক দিয়ে দিয়ে একটা অনিরাপদ এবং একটা নিরাপদ, একটা ধরো প্রাকৃতিক একটা কৃত্রিম, দুইটার মাঝখানে পার্থক্য করে তোমাকে বলতে বলবে যে কোনটা বেশি নিরাপদ। তো কোন খাদ্য সংরক্ষক বেশি নিরাপদ, এই যে জিনিসটা, এই প্রশ্নটার উত্তর খুব সুন্দর মতো লেখা শিখতে হবে। এইটার জন্য তোমাকে তোমার হচ্ছে খাদ্য সংরক্ষকগুলো সম্পর্কে একটু ডিটেলস ধারণা রাখতে হবে। কারণ কি, এইটা যেমন তোমার এমসিকিউতে আসে এটা সিকিউতেও আসে। সিকিউতে তুমি তো ডিটেলস ব্যাখ্যা লিখবা, আর এমসিকিউতে আসলে এখান থেকে টোটাল টপিকটা থেকে যে কোনো জায়গা থেকে এমসিকিউ দিয়ে দিতে পারে। আমি একটু যদি টোটাল টপিকটা তোমাকে সামারি করে বলে দিই, দেখো খাদ্য সংরক্ষকের ক্ষেত্রে আমাদের প্রাকৃতিক এবং কৃত্রিম খাদ্য সংরক্ষক আছে। কৃত্রিম খাদ্য সংরক্ষকের মধ্যে অ্যান্টিমাইক্রোবিয়াল, তারপরে অ্যান্টিঅক্সিডেন্ট, কিলেটিং এজেন্ট আছে। নিচের কোনটি অ্যান্টিমাইক্রোবিয়াল, নিচের কোনটি অ্যান্টিঅক্সিডেন্ট, নিচের কোনটি কিলেটিং এজেন্ট, এগুলা যে উদাহরণ আছে এই উদাহরণ অনুসারে আমাদের খুঁজে বের করতে হয়। তো তুমি প্রত্যেকটার উদাহরণগুলা সম্পর্কে ভালো মতো খেয়াল রাখবা এবং এর মধ্যে কোনগুলা আমরা বেশি ভালো মাত্রায় ব্যবহার করতে পারি, কোনগুলো আমাদের জন্য অনিরাপদ, এগুলো সম্পর্কে একটু ধারণা রাখতে হবে। এবং এই যে খাদ্য সংরক্ষকগুলোর মধ্যে যে কোনো একটা দিয়ে দিবে আর একটা অনিরাপদ খাদ্য সংরক্ষক দিয়ে দিবে, দিয়ে তার মধ্যে তোমাকে বলবে যে কোন খাদ্য সংরক্ষক বেশি নিরাপদ। তো এই প্রশ্নটা অ্যান্সার করা শিখলে তুমি সিকিউতে পারবা, সিকিউতে পারবা, আবার এমসিকিউতেও এই জনরা থেকে তুমি একটা বা দুইটা এমসিকিউ পেয়ে যেতে পারো। তাহলে এটা খুব ভালো মতো শিখতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রেডিক্টেবল কোশ্চেন যেটা প্রতি বছরই আসতে দেখা যায় সেটা হচ্ছে ভিনেগার থেকে। ভিনেগার থেকে সিকিউতে প্রশ্ন দেয়। তোমার ভিনেগার প্রস্তুতি চলে আসে। ভিনেগার প্রস্তুতির যে তিনটা ধাপ আছে, প্রথম ধাপ, তৃতীয় ধাপ, তারপর তৃতীয় ধাপ, ইনভার্টেজ, জাইমেজ, অ্যাসিটোব্যাক্টর এনজাইমের উপস্থিতি যে ধাপগুলা হয় এই ধাপগুলা থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসতে দেখা যায়। তো তুমি যেটা করবা, ভিনেগার প্রস্তুতি এটা খুব ভালো মতো শিখবা। ভিনেগার প্রস্তুতি এটা খুব ভালো মতো শিখবা। আর ঘ নম্বরে প্রশ্ন আসতে দেখা যায় ভিনেগারের খাদ্য সংরক্ষণের কৌশল। ভাইয়া এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভিনেগারের খাদ্য সংরক্ষণের কৌশল এইটাও ভালো মতো শিখে নিবা। ভিনেগারের খাদ্য সংরক্ষণের কৌশলকে দুইটা ভাবে উপস্থাপন করা যায়। একটা সহজ পদ্ধতি, ওই যে অম্লীয় মাধ্যমে তোমার হচ্ছে যে ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে পারে এরকম খুব সহজ ব্যাখ্যা আছে একটা। আরেকটা হচ্ছে যে তোমার ব্যাকটেরিয়ার বেসিক স্ট্রাকচার দেখায়, সেখানে তোমার কিভাবে হাইড্রোজেন প্লাস আয়ন যে ব্যাকটেরিয়াকে মেরে ফেলে সেটা দেখানো। তো তুমি ডিটেলসটা যদি জানো তাহলে ডিটেলসটা লিখবা, ডিটেলসটা না জানলে বইতে যেটা নর্মালি দেওয়া আছে সেটা লিখবা। বাট খাদ্য সংরক্ষণের যে কৌশল এটা খুব ভালো মতো শিখতে হবে। এটা ঘ নম্বর প্রশ্নে বিভিন্ন সময় আসতে দেখা যায়। ভিনেগারের প্রস্তুতির যে ধাপ, কোন ধাপে কি উৎপাদন হয়, কোন ধাপে কোন এনজাইম ব্যবহার করা হয়েছে, এইটা থেকে এমসিকিউ আসতে দেখা যায়। কোন ধাপে কি উৎপন্ন হয়, কোন ধাপে কোন এনজাইম ব্যবহার করা হয়েছে, এইটা থেকে এমসিকিউ আসতে দেখা যায়। সো এটা আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা খুব ভালো মতো শিখবা, এটা খুব ভালো মতো শিখবা, এটা যেন কোনোভাবেই ভুল না হয়। আচ্ছা, এছাড়া এখান থেকে আরেকটা টপিক হচ্ছে গ্লাস ক্লিনার, টয়লেট ক্লিনার। এখান থেকে কমন একটা প্রশ্ন হচ্ছে যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তোমার হচ্ছে গ্লাস ক্লিনার রূপে ব্যবহার করা হয়, সোডিয়াম হাইড্রোক্সাইড গ্লাস ক্লিনার রূপে ব্যবহার করা হয় না কেন? তারপরে দেখো টয়লেট ক্লিনার রূপে আমরা তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করি, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করি না কেন? মানে ওই যে এখানে হচ্ছে গ্লাস ক্লিনারে আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করি আর
তোমার টয়লেট ক্লিনারে সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করি, কোনটা কেন ব্যবহার করা হয়, কোনটা কেন ব্যবহার করা হয় না, কোনটার সাথে কি ম্যাটেরিয়ালের সাথে কিভাবে বিক্রিয়া করে, এগুলোর যে বেসিকটা আছে বেসিকটা শিখে খুব সুন্দর মতো ব্যাখ্যা করতে শিখলেই তুমি এই জায়গা থেকে এমসিকিউ পাবা। এছাড়া অন্যান্য যে সমস্ত প্রসাধনী আছে যেমন ট্যালকম পাউডারের মূল উপাদান কি, ট্যালকের সংকেত কি, এই টাইপের যে সমস্ত জিনিসপত্রগুলো আছে এগুলো একটু সুন্দর করে জাস্ট মনে রাখতে হবে। ওটা তুমি যদি হাজারি স্যারের মেইন বই থেকে এমসিকিউ প্র্যাকটিস করো কিচ্ছু লাগবে না, তুমি যদি হাজারি স্যারের যে মেইন বই, হাজারি স্যারের মেইন বই থেকে এমসিকিউ প্র্যাকটিস করলেই সব ইনফো এখান থেকে চলে আসে। তো এখান থেকে চলে আসলে দেখা যাবে যে এখান থেকে যদি তুমি 3-4টা এমসিকিউ আসে বা 5টা মতো এমসিকিউ আসে সেটা তুমি কিন্তু অনায়াসে পারবা। আচ্ছা এবার আসি, যদি প্রশ্ন কঠিন করে তাহলে কই থেকে দিবে? প্রশ্ন যদি কঠিন করে তাহলে দ্রবণ পার্টটা থেকে দিবে। কলওয়েড সাসপেনশন কোয়াগুলেশন এই যে পার্টটা আছে না, পেপটাইজেশন পদ্ধতির যে পার্টগুলো আছে না, এর মধ্য থেকে প্রশ্ন কঠিন করলে আমি যতটুকু বুঝি প্রশ্ন কঠিন করলে কলওয়েডের পার্টটা থেকে দিতে পারে। কলওয়েডের মধ্যে তোমার দেখা যাচ্ছে কলওয়েডের যে বৈশিষ্ট্যগুলো আছে টিন্ডাল ইফেক্ট থেকে দিতে পারে, টিন্ডাল ইফেক্ট ছাড়াও তোমার ব্রাউনিয়ান যে মোশন আছে ব্রাউনিয়ান মোশন থেকে দিতে পারে, কলয়েডের স্থায়িত্বের কারণ এটা জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে, তাছাড়া পেপটাইজেশন করার পদ্ধতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে। সো এখানকার বেসিকটা তুমি ভালো মতো শিখবা যদি এখান থেকে তুমি কঠিন প্রশ্ন সলভ করতে চাও। এই সমস্ত কিছু তোমার আমার একটা মাস্টার ক্লাসে, একটা 4.5 ঘন্টার মাস্টার ক্লাসে ইচ অ্যান্ড এভরিথিং দেখাই দেওয়া আছে। বিদ্যার্থী এইচএসসি চ্যানেলে তোমাদের ওই ক্লাসটা আছে, যদি ক্লাসটা খুঁজে না পাও আমি কমেন্টে দিয়ে দিব, ঠিক আছে। যদি তোমাদের ওই ক্লাসটা দরকার পড়ে তাহলে কমেন্টে লিখবা যে ভাইয়া ক্লাস লিঙ্ক দেন, তোমাদের কমেন্টে আমি রিপ্লেতে ক্লাসের লিঙ্ক দিয়ে দিব। যদি ওই ক্লাসটার দরকার পড়ে, সবগুলা টপিক কভার করা আছে, ইচ অ্যান্ড এভরি টপিক বেসিক টু অ্যাডভান্স কভার করা আছে একটা ক্লাসে, মোটামুটি কম্প্যাক্টি ক্লাস, খুব বেশি লম্বা না। আর তুমি যদি চাও যে না এত কিছু করব না, এখান থেকে কঠিন প্রশ্ন আসলে আমি সলভ করব না, সহজ প্রশ্ন আসলে আমি সেখান থেকে সলভ করে মার্ক তুলে ফেলতে চাই, তাহলে সহজ প্রশ্ন আসতে তুলে ফেলে মানে মার্ক তুলতে চাই এরকম ক্লাসও আছে আমার একটা 1 ঘন্টার না 55 মিনিটের একটা ক্লাস আছে, তোমাদের মধ্যে অনেকেই হয়তো করছো, যেখানে শুধুমাত্র খাদ্য সংরক্ষক ফুড প্রিজারভেটিভস পার্টটা এবং ভিনেগারের পার্টটা, এই দুইটা পার্ট, যেই দুইটা সবচেয়ে কমন পার্ট, যেই দুইটা থেকে সবসময় সবচেয়ে বেশি প্রশ্ন আসে, এই দুইটা পার্ট খুব সুন্দর মতো কভার করা আছে মাত্র 55 মিনিটে। যাদের এত কিছু কমপ্লিট করার মতো সময় নেই হাতে বা যারা এত কিছু পড়তেও চাও না তারা শুধু এই পার্টটা কভার কইরো, ঠিক আছে। এই পার্টটার ক্লাস তুমি কর্মমুখী অর্থনীতি, হ্যাঁ কর্মমুখী রসায়ন মিল্টন ভাইয়া লিখে ইউটিউবে সার্চ করলেই আমার এই ক্লাস চলে আসবে, এই ক্লাসটা করে ফেলতে পারবা 55 মিনিটের ক্লাস। আর যারা ফুল ক্লাস চাও তারা লিখবা ভাইয়া ক্লাস লিঙ্ক দেন বা ক্লাস লিঙ্ক কই বা ক্লাস লিঙ্ক, তাহলে আমি হচ্ছে যে ওই ক্লাসের লিঙ্ক তোমাকে কমেন্টে দিয়ে দিব। তো এই হচ্ছে ওভারঅল কর্মমুখী রসায়ন থেকে কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে, এগুলো খুব সুন্দর মতো পড়ো। এই চ্যাপ্টার থেকে মার্ক তোলা ভাই সবচেয়ে ইজি, এই চ্যাপ্টারের জাস্ট অ্যানালাইসিস করে যা যা লাগবে এটা একটু প্রিপারেশন নাও। আরেকটা জিনিস মাথায় রাখবা, এই চ্যাপ্টারের যে সমস্ত বেসিকগুলো আমি তোমাকে বললাম এগুলো কিন্তু বাসায় নিজে নিজে একটু লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। লিখে লিখে প্র্যাকটিস না করলে কিন্তু পরীক্ষার হলে যে তোমার ভুল হবে, পরীক্ষার হলে যে দেখবা তুমি বাসায় দেখে আসছো বাট লেখার জন্য ইনফরমেশন আর পাচ্ছ না, মানে ওটা লিখতে পারতেছো না, মাথায় আসছে বাট খাতায় তুলতে পারতেছো না, বিকজ লেখা প্র্যাকটিস করো না। লেখা প্র্যাকটিস করলেই তারপরে তুমি খাতায় তুলতে পারবা। তো এই কয়েকটা ব্যাপার একটু মাথায় রেখে তারপরে পরীক্ষার হলে যাবা, ইনশাল্লাহ তোমরা ভালো করবা, তোমাদের জন্য ফুল সাপোর্ট আছে। আর হচ্ছে যে কোনো টাইপের প্রশ্ন সাপোর্টের জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে জয়েন করে ফেলো। ইনশাল্লাহ এই কয়েকদিন যে কোনো টাইপের কনফিউশন প্রশ্ন সাপোর্ট আমরা তোমাদেরকে টেলিগ্রাম গ্রুপে দিতে থাকবো, আমি একদম 100% অ্যাক্টিভ থাকবো ইনশাল্লাহ।